আচ্ছা, ঋতু জয়েন করেছ, শুনতে পাচ্ছ? আমরা আজকে প্রথমে আচ্ছা গতদিন আমরা আলোচনা করেছিলাম ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথডগুলো নিয়ে। আজকে আলোচনা করছি আমরা ডেটা ট্রান্সমিশনের মাধ্যমগুলো নিয়ে, অর্থাৎ ডেটা কমিউনিকেশনের মাধ্যম কী মাধ্যমে আমরা ডেটা পাঠাই বা কমিউনিকেট করে থাকি, যোগাযোগ করে থাকি। এর মধ্যে প্রথম যেটা হচ্ছে একটা গাইডেড মিডিয়া বা তার মাধ্যম, অর্থাৎ তার মাধ্যমে আমরা কেবলের মাধ্যমে পাঠাই। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা আনগাইডেড মিডিয়া বা তারবিহীন মাধ্যম, অর্থাৎ ওয়্যারলেস মাধ্যমে পাঠিয়ে থাকি, ডেটাগুলো আদান প্রদান করে থাকি। সেই দুটো মাধ্যমে গাইডেড মিডিয়া বা তার মাধ্যমে কী ধরনের কেবল ব্যবহার করা হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর আনগাইডেড মিডিয়া বা ওয়্যারলেস মাধ্যম নিয়েও পরবর্তীতে আলোচনা করব। গাইডেড মিডিয়া বা কেবল মাধ্যমের মধ্যে আমরা তিন ধরনের কেবল পাচ্ছি। একটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল, আরেকটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আরেকটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। সাধারণত এই তিন ধরনের কেবল আমরা ব্যবহার করে থাকি ডেটা আদান প্রদানের ক্ষেত্রে। তো প্রথমত আলোচনা করি কোঅ্যাক্সিয়াল কেবল নিয়ে। কোঅ্যাক্সিয়াল কেবল বলছে দুটি বিদ্যুৎ পরিবাহী তার অপরিবাহী অন্তরক বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে কেবল তৈরি করা হয়। কোঅ্যাক্সিয়াল কেবল আমরা সাধারণত ডুয়াল লাইনে, যেটা টেলিফোন লাইন, এগুলোতে ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল পাশাপাশি অবস্থান করে। আর বিদ্যুতের আমরা ডিশের লাইনে বিশেষ করে কোঅ্যাক্সিয়াল কেবলের একদম পারফেক্ট আমরা ব্যবহার সেটা হচ্ছে ডিশ কেবল, যেগুলো আমরা ডিশের কেবল অনেকে চিনি বা সবাই চিনি। এটা হচ্ছে পাশাপাশি অর্থাৎ ভেতরে একটা কোড থাকে, তার বাইরের দিকে আমরা নেটের মতো পেছানো আরেকটা তার দেখতে পাই, এর মাঝখানে অন্তরক থাকে। এই কেবলের মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফার করে থাকি। তবে এটার সুবিধা অসুবিধা সব ধরনেরই আছে। বলছে কোঅ্যাক্সিয়াল কেবলের সাহায্যে ইথারনেট বাস্তবায়ন করা যায়। ইথারনেট হলো এমন একটি প্রযুক্তি পরিবার যার সাহায্যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। এই প্রযুক্তি পরিবারের মধ্যে দুটি প্রযুক্তি কোঅ্যাক্সিয়াল কেবলের সাহায্যে তৈরি করা হয়, অর্থাৎ এই দুইটা কোঅ্যাক্সিয়াল কেবলের সাহায্যে দুটো প্রযুক্তি তৈরি করা হয়। একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। থিন নেট, থিন মানে পাতলা, অর্থাৎ হালকা, যেটা হচ্ছে এটি চিপনেট, থিন ইন্টারনেট বা থিন ওয়্যার নামেও পরিচিত। তারপরে এই প্রযুক্তিতে সর্বোচ্চ 200 মিটার দূরত্বে 10 মেগাবাইট ডেটা আদান প্রদান করা যায়, অর্থাৎ থিন নেট পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমরা সর্বোচ্চ 10 মেগাবাইট ডেটা আদান প্রদান করতে পারি 200 মিটার দূরত্ব পর্যন্ত। তারপর হচ্ছে থিক নেট আর একটু থিক মানে মোটা, আমরা বুঝে থাকি একটু পুরু, যেটা এটি চিপনেট থিক ইন্টারনেট নামে পরিচিত। এটি বলছে এই প্রযুক্তিতে সর্বোচ্চ 500 মিটার দূরত্ব পর্যন্ত আমরা 10 মেগাবাইট ডেটা আদান প্রদান করতে পারি, অর্থাৎ থিন নেটের মাধ্যমে আমরা 200 মিটার দূরত্ব পর্যন্ত 10 মেগাবাইট ডেটা আদান প্রদান করতে পারি, আর থিক নেটের মাধ্যমে 500 মিটার দূরত্ব পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারি। তারপর আমরা কোঅ্যাক্সিয়াল কেবলের কিছু সুবিধা অসুবিধা সমূহ দেখে নেই। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহৃত হয়। কোঅ্যাক্সিয়াল কেবলটা অ্যানালগ ডেটা ট্রান্সমিশন হোক আর ডিজিটাল ডেটাটা উভয় ধরনের ডেটা ট্রান্সমিশনেই ব্যবহৃত হয়ে থাকে। এটি ফাইবার কেবল অপেক্ষা কম ব্যয়বহুল এবং সহজে বহনযোগ্য। ফাইবার কেবলের থেকে ব্যয়বহুল, দামটা কম এবং সহজে বহন করা যায়, সে কারণে এই কেবলটার এটা একটা সুবিধা। হচ্ছে এর বাইরের দিকে বিদ্যুৎ পরিবাহী আবরণের কারণে টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কেবলের মাধ্যমে অধিক দূরত্বে দ্রুত গতিতে ডেটা প্রেরণ সম্ভব। তাহলে কোঅ্যাক্সিয়াল কেবলের সুবিধা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল থেকে অধিক কেবলের মাধ্যমে অধিক দূরত্বে ডেটা ট্রান্সফার করা যায়। তারপর কোঅ্যাক্সিয়াল কেবলের কিছু অসুবিধাও আছে। বলছে কোঅ্যাক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল। টুইস্টেড পেয়ার কেবল থেকে কোঅ্যাক্সিয়াল কেবলটা কিছুটা ব্যয়বহুল।
তারপর এই কেবলের মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা বেশ কঠিন, অর্থাৎ বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা কঠিন, কারণ এটার যে কানেক্টর প্রয়োজন হয় সেগুলা আমাদের নেটওয়ার্কিং ডিভাইসের সাথে মিলে না। অর্থাৎ এগুলা শুধুমাত্র আমরা বেশি ব্যবহার করে থাকি ডিশের চ্যানেলগুলা ডিস্ট্রিবিউট করার জন্য। আর হচ্ছে এই কেবলের মাধ্যমে ডিভাইসের সংযোগের ডিভাইসগুলো কানেক্ট করা একটু কঠিন, কারণ এই কানেক্টরগুলো সবগুলোর সাথে ম্যাচ করে না, সব ক্ষেত্রে সব ডিভাইসে এগুলোর পোর্ট থাকে না। তারপর আমরা যাই একটু টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড মানে পাকানো বা পেঁচানো, অর্থাৎ আমরা দড়ি বা রশি যেগুলো পাকানো থাকে বা পেঁচানো থাকে সেগুলা টুইস্টেড বা পেঁচানো পাকানো। আমরা আরেকটা জিনিস ছোটরা অনেক সময় এক ধরনের চিপস পছন্দ করে, যে মিস্টার টুইস্ট নামে বাজারে আছে, এটাও দেখবা পাকানো বা পেঁচানো, একটু পেঁচ দিয়ে দুইটা একটার সাথে লাগানো এই গঠনে। তো এই কারণে এটার নাম টুইস্টেড পেয়ার কেবল, মানে দুইটা করে একসাথে পেঁচানো বা পাকানো থাকে। এর মধ্যে আবার আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বা ইউটিপি, আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বা এসটিপি, এই দুই ধরনের আমরা পেয়ে থাকি। টুইস্টেড পেয়ার কেবল, আনশিল্ডেড কেবল বিভিন্ন ধাপে উন্নয়ন ঘটেছে এবং বিভিন্ন স্ট্যান্ডার্ডে পরিবর্তন হয়েছে। সকল স্ট্যান্ডার্ডের মধ্যে দুটি খুব জনপ্রিয়, এটা হচ্ছে ইউটিপি ক্যাটাগরি 5, আমরা ক্যাট 5 নামে চিনি, আর একটা হচ্ছে ক্যাটাগরি 6 বা ক্যাট 6 নামে, এটা আমরা ইন্টারনেট কেবলে ব্যবহার করে থাকি, অর্থাৎ রাউটার বা বিভিন্ন ডিভাইস কানেকশনের ক্ষেত্রে আমরা ল্যান কানেকশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই ক্যাট 5 এবং ক্যাট 6 এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এগুলার সুবিধা এবং অসুবিধা আছে। খুব বেশি দূরত্বে ডেটা ট্রান্সফার করতে গেলে অসুবিধা হয়ে যায়। হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের সুবিধাসমূহ, কিছু সুবিধা আছে, সুবিধাগুলো আমরা আলোচনা করে নেই। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহৃত হয়, অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবলটা অ্যানালগ ডেটা এবং ডিজিটাল ডেটা উভয় ধরনের ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর কম দূরত্বে ডেটা প্রেরণের জন্য এটি সর্বাপেক্ষা কম ব্যয়বহুল পদ্ধতি, অর্থাৎ কম দূরত্বে অল্প দূরত্বের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য এটা সবচেয়ে কম ব্যয় হয়, অর্থাৎ কম ব্যয়ের মাধ্যমে আমরা সহজেই কানেক্ট করতে পারি কাছাকাছি দূরত্বের ক্ষেত্রে। এটা বলছে কম দূরত্বে ডেটা প্রেরণের জন্য। তারপর হচ্ছে টেলিফোন সিস্টেমে ব্যবহৃত টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে সিগন্যাল কোনো রকম পরিবর্তন ছাড়াই বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে পারে। টেলিফোন সিস্টেমে ব্যবহৃত টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত ডেটা সহজেই যেতে পারে, সহজেই স্থাপন করা যায়। এটা এস্টাবলিশমেন্ট সহজ, অর্থাৎ সহজে এটা স্থাপন করা যায়, কানেক্ট করা যায়, মোটামুটি সহজ। কিছু অসুবিধাও রয়েছে টুইস্টেড পেয়ার কেবলের। অসুবিধাসমূহ হচ্ছে নয়েজ সিগন্যাল দ্বারা সহজে প্রভাবিত হওয়ার কারণে যোগাযোগ দূরত্ব বেশি হলে ভুলের মাত্রা বেড়ে যায়, অর্থাৎ দূরত্বটা বেশি হলে তখন ভুলের মাত্রা এরর সিগন্যাল দেখায়, অর্থাৎ কিছু ডেটা লস হয়ে যেতে পারে বা বাধাগ্রস্ত হতে পারে। তা দূরত্ব বেশি হলে, কাছাকাছি দূরত্বের ক্ষেত্রে এটা খুব বেশি ব্যবহৃত হয় এবং সহজে স্থাপন আর যোগাযোগটাও ভালো, সিগন্যালটাও ভালো পাওয়া যায়। গঠন পাতলা হওয়ার কারণে সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গঠন পাতলা হওয়ার কারণে ছিঁড়ে বা ভেঙে যেতে পারে সহজে। তারপর ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি, ট্রান্সমিশন লস অর্থাৎ প্যাকেট লস বা ডাটা লসগুলো অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে, দূরত্ব বেশি হলে আরও বেশি হয়। নেক্সট আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল এটা বহুল ব্যবহৃত এবং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইদানিং, বিশেষ করে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনের ক্ষেত্রে ফাইবার অপটিক আলোড়ন সৃষ্টি করেছে। এটার কারণেই ইন্টারনেট প্রযুক্তি অনেক উন্নতির দিকে এগিয়ে গিয়েছে বা তার গতি সীমাটা অনেক বর্ধিত আকারে আমরা পাচ্ছি। এটা হচ্ছে সেই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। অপটিক্যাল ফাইবার কেবল হলো এক ধরনের আলো পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি করা হয়। আমরা অপটিক বলতে বুঝি কাঁচ, অপটিক্যাল ফাইবার মানে তন্তু বা সুতা, তাহলে কাঁচের তন্তু বা সুতা, অর্থাৎ কাঁচের মেটালটা হচ্ছে কাঁচ আর আমরা এটার সুতা অর্থাৎ চিকন করে কাঁচের
তন্তুর মাধ্যমে যে কেবলটা তৈরি হয়, ভেতরে এই কাচের তন্তুটা থাকে, বাইরের দিকে বিভিন্ন গঠন আমরা পরবর্তীতে আলোচনা করব। সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। এটা আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে, অর্থাৎ আলোর গতি প্রায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড গতিতে ডেটা ট্রান্সফার করে। আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর গতি, অর্থাৎ প্রতি সেকেন্ডে আলো এতটুকু দূরত্ব অতিক্রম করে। তারপর এটার গঠন আমরা জেনে নেই। ফাইবার অপটিক কেবলের গঠন কিভাবে গঠিত থাকে, বা ফাইবার অপটিক কেবলটা কোন গঠনে থাকে সেটা আমাদের জানা দরকার। অনেক সময় প্রশ্নেও আসে, বড় প্রশ্ন দিয়ে দেয় কোনো সময়, যে ফাইবার অপটিক কেবলের গঠন আলোচনা করো, বা বিভিন্ন গঠনগুলো নিয়ে বিভিন্ন ধাপগুলো বর্ণনা করার জন্য বলা হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে কোর, ভিতরের ডাই ইলেকট্রিক কোর, যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। অর্থাৎ কোর, ফাইবার অপটিক কেবলের কোর হচ্ছে একদম ভেতরের অংশটা, সবচেয়ে ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে কোর। ভেতরের ডাই ইলেকট্রিক কোর, যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। মানে খুবই ক্ষুদ্র, অত্যন্ত সূক্ষ্ম হিসাব এটা। 8 থেকে 100 মাইক্রন এর ব্যাস হয়ে থাকে। তারপরে ক্লেডিং আছে কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাইইলেকট্রিক আবরণ, ক্লেডিং নামে পরিচিত। কোরকে আবদ্ধ করে থাকা, অর্থাৎ কোরকে পেঁচিয়ে বা কোরকে কাভার করে থাকা ডাইইলেকট্রিক আবরণ ক্লেডিং নামে পরিচিত। কোরের প্রতিসরাঙ্ককে ক্লেডিংয়ের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি থাকে। কোরের প্রতিসরাঙ্ক, অর্থাৎ আলো প্রতিসরণ করে। আমরা প্রতিসরণ দেখেছি, প্রতিফলন হচ্ছে ফিরে আসে, আর প্রতিসরণ হচ্ছে ফিরে না আসে, বেঁকে কিছুটা কার্ভ হয়ে চলে যায় বিভিন্ন অ্যাঙ্গেলে। এটা এক এক মেটালের এক এক অ্যাঙ্গেল থাকে, এক এক পরিবাহী পদার্থের এক এক ধরনের প্রতিসরণাঙ্ক থাকে। তো আমরা এটা বলেছে যে কোরের মধ্যে আমরা কাচের মধ্য দিয়ে যে ডেটাগুলো আলোর গতিতে যায়, এটা প্রতিসরণ বা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যেটা হয় সেই আকারে চলে, অর্থাৎ ডেটা ট্রান্সফার হয়। তারপর হচ্ছে জ্যাকেট আবরণ হিসেবে কাজ করে। এর বাইরে জ্যাকেট, যেটা একদম বাইরের স্তর, যেটা আবরণ হিসেবে কাজ করে, যেটা বিভিন্ন বাইরের আলো এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এগুলো থেকে রক্ষা করে। আর আরেকটা জিনিস, ফাইবার অপটিক কেবল ইএমআই মুক্ত, মানে ইলেকট্রোম্যাগনেটিক অর্থাৎ বিদ্যুৎ চৌম্বকীয় আকর্ষণ থেকে মুক্ত। কারণ এটা ডাটাটা কণা আকারে ট্রান্সফার হয় না, এটা কি আকারে, আলোর গতিতে ট্রান্সফার হয়। সুতরাং এখানে বিদ্যুৎ চৌম্বকীয় আকর্ষণ থাকে না, বা বিদ্যুৎ চৌম্বকীয় আকর্ষণ থেকে মুক্ত থাকে। ফাইবার অপটিকের বৈশিষ্ট্য আমরা জেনে নেই। এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। অর্থাৎ বাকি কেবল আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি, কোয়াক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবল, সেই কেবলগুলো কি ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করে, অর্থাৎ ইলেকট্রিক সিগন্যাল বা কণা বিভিন্ন গতি আকারে ট্রান্সফার করে। আর এটা হচ্ছে আলো কণা, আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। তারপরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমরা জানি, আমরা বিজ্ঞানে পড়েছি, 9-10-এও যারা পড়েছ বিজ্ঞানে আছে যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা বিভিন্ন উদাহরণও দেখেছি, কোনো জায়গায় মরুভূমিতে ছায়াটা দেখা যায় পানিতে আছে, এরকম মরীচিকা, এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। সেটা হচ্ছে আলোটা কোনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে, বা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, অর্থাৎ দুইটা মাধ্যমের ব্যবধান থাকলে সেটা অন্য মাধ্যমে গেলে প্রতিসরণাঙ্কটা যখন একদম 90 ডিগ্রি বেশি হয়ে যায় বা কাছে সমান হয়ে যায়, তখন সেটা আলোটা প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে, অর্থাৎ সেটা আর ওইদিকে না গিয়ে বিপরীত দিকে চলে আসে।
তো এই পদ্ধতিটা অবলম্বন করে এটা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা যদি কারণ জানা না থাকে তাহলে আরেকটু ক্লিয়ার করে নেবে, বিজ্ঞানের সাধারণ বিজ্ঞানগুলোতে আছে, এটা দেখে নেবে, তাহলে আরও ধারণাটা ভালো পাবে যে ফাইবার অপটিক কেবল কীভাবে ডেটা ট্রান্সফার করে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখানে আমাদের ওইদিকে খুব বেশি যাওয়ার সুযোগ নাই, সময় কম, অনলাইন ক্লাসে এমনিতেই সময় কম থাকে। আমরা ফিজিক্যাল ক্লাসে হলে আরও ডিটেলসে আলোচনা করে বুঝিয়ে দিব যদি প্রয়োজন কেউ মনে করো ডিটেলসে। তারপর হচ্ছে এতে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে, অর্থাৎ এতে গিগাবাইট রেঞ্জে বা তার চেয়ে বেশি গতিতে ডেটাটা ট্রান্সফার হতে পারে। তারপর হচ্ছে নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে, অর্থাৎ নেটওয়ার্কটা আমরা নেটওয়ার্ক টপোলজি পরবর্তীতে যখন জানবো, এটা ব্যাকবোন অর্থাৎ একটা কেবলের মধ্য দিয়ে সবগুলা ডেটা এটা ডিস্ট্রিবিউট করে থাকে, সেই ব্যাকবোন হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা লাইন দিয়ে ডেটা ট্রান্সফার, ইন্টারনেট যারা ডিস্ট্রিবিউট করে, আইএসপি যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা একটা কেবলকে ব্যাকবোন হিসেবে ব্যবহার করে, সেই ব্যাকবোন থেকে সুইচিংয়ের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে থাকে, বিভিন্ন জায়গায় ডেটা ট্রান্সফার করে থাকে, অর্থাৎ কানেকশন, ইন্টারনেট কানেকশন দিয়ে থাকে। ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান আরও ডিটেলসে আমরা আলোচনা করব বা পড়ব। এর মধ্যে যদি নিজেরা পড়ে নিবে প্রথমে, যদি এর মধ্যে কোনো কিছু অসুবিধা মনে করো আমাকে হোয়াটসঅ্যাপে নোট করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি সংক্ষেপে হাইলাইটেড যে অংশগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি যাতে আইডিয়াটা ক্লিয়ার হয়। বলছে কাঁচ বা গ্লাসের ফাইবার তৈরির জন্য বোরন সিলিকেট কাঁচ বা সোডিয়াম বোরো সিলিকেট গ্লাস, সোডা লাইম কাঁচ বা সোডা লাইম সিলিকেট গ্লাস, সোডা অ্যালুমিনা সিলিকেট কাঁচ ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাঁচগুলো ব্যবহৃত হয়ে থাকে। ফাইবারের গঠন হচ্ছে অতি স্বচ্ছ, রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তা, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যেহেতু এখানে কোনো মেটালিক বা ধাতব কিছু নেই, সেখানে কাচের তন্তুর মাধ্যমে ডেটা ট্রান্সফার করা হয়ে থাকে। তারপরে তার বাইরে জ্যাকেট থাকার কারণে এই ভিতরটা অত্যন্ত সুরক্ষিত থাকে। তারপর বলছে সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা, প্রসেসিং ক্যাপাসিটিটা সহজ। ফাইবার অপটিক তিনটি অংশ বা উপাদানে তৈরি হয়। আবরণ হিসেবে ব্যবহৃত জ্যাকেট সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, তবে এই কেবলের ব্যবহারের ক্ষেত্রের উপর নির্ভর করে জ্যাকেটের উপাদান, অর্থাৎ ব্যবহারটা কত গুরুত্বপূর্ণ বা কত দূরত্ব বেশি সেটার উপর নির্ভর করে জ্যাকেটের উপাদানগুলো বিভিন্নভাবে হয়ে থাকে। পিভিসি বা এরপরে পলিইথিলিন পিই, তারপরে পলিইউরেথিন, এই ধরনের বিভিন্ন উপাদান ব্যবহৃত হয়ে থাকে, পলিমাইড ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে ফাইবারের আমরা সুবিধা এবং অসুবিধাগুলো একটু জেনে নেই। ফাইবারের সুবিধাসমূহ প্রথমে জেনে নেই, সুবিধাগুলোই বেশি বিধায় আমরা ব্যবহার করছি বা এটা এত জনপ্রিয় হয়ে উঠছে। আলোর গতিতে ডেটা স্থানান্তরিত হয় এবং অপেক্ষাকৃত দ্রুত গতিসম্পন্ন আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়ে থাকে, এবং অপেক্ষাকৃত দ্রুত গতিসম্পন্ন মানে টুইস্টেড পেয়ার কেবল বা কোয়াক্সিয়াল কেবল, এই ধরনের কেবলের থেকে অনেক বেশি গতি প্রাপ্ত হয় বা বেশি গতিতে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। উচ্চ ব্যান্ডউইথ সম্পর্কে আমরা জেনেছি যে ডেটা ট্রান্সফারের হার বা গতি, অর্থাৎ প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা ট্রান্সফার হয়ে থাকে সেই হিসাবটাকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। যদি 1 সেকেন্ডে 1 মেগাবিট ডেটা ট্রান্সফার হয় তাহলে আমরা বলি 1 Mbps, 1 সেকেন্ডে যদি 5 মেগাবিট ডেটা ট্রান্সফার হয় তাহলে আমরা বলবো 5 Mbps, এইভাবে হিসাব হয়ে থাকে ব্যান্ডউইথের। তো এটা বলছে গিগাবিট, অর্থাৎ 1 গিগাবিট পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে সাধারণত। উচ্চ ব্যান্ডউইথ। তারপর বলছে আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম। হ্যাঁ, ফাইবার অপটিক কেবলের ওজন অত্যন্ত কম থাকে, কারণ আকারে ছোট হয়ে থাকে করা যায়। ফাইবার অপটিক যেহেতু কাচের তন্তু, অন্যান্য ধাতব কাচ কেবলের তুলনায় এটার ওজন অনেক কম হয়ে থাকে। তারপর শক্তি ক্ষয় কম করে, শক্তির অপচয় বা লস, ডেটা লস একদম কম, খুবই কম।
তারপর বিদ্যুৎ চৌম্বক প্রভাব, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, যেটা বলা হয় তাকে ইএমআই। এটা অনেক সময় ছোট প্রশ্ন করে থাকে, 2 মার্কসের প্রশ্ন থাকে বিভিন্ন সময়, যে ফাইবার অপটিক কেবল ইএমআই মুক্ত ব্যাখ্যা করো। তখন এটা মোটামুটি ব্যাখ্যা করতে হবে, কারণ এখানে অপটিক্যাল ফাইবার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। অপটিক্যাল ফাইবারে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, অর্থাৎ কাচের তন্তুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না বলেই আমরা কি এটার মধ্যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফোর্স, কারণ কোনো ধাতব পদার্থ দিয়ে এই কেবলটা তৈরি না, কাচের তন্তু দিয়ে তৈরি, সেটা মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না এবং সেটা চুম্বকীয় আকর্ষণ মুক্ত। সে কারণে এটা ইএমআই মুক্ত, বাহিরে কোনো আকর্ষিত বস্তু চুম্বক দ্বারা বা বিদ্যুৎ দ্বারা আকর্ষিত হয় না, সুতরাং ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে না, আর কোনো বাধাপ্রাপ্ত হওয়ারও সম্ভাবনা থাকে না। ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা, ডেটা সংরক্ষণের নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটিটা অনেক ভালো, এটা সংরক্ষণের নিরাপত্তাটা বেশি। তারপর হচ্ছে সঠিকভাবে ডেটা স্থানান্তর বা চলাচলের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা কোনো বাধা প্রদান করতে পারে না। ওই যে আগে বললাম ইএমআই মুক্ত, এই কারণে পারিপার্শ্বিক কোনো বাধা তাকে বাধাপ্রাপ্ত করতে পারে না। কিছুটা অসুবিধাও আছে, অসুবিধাগুলো আমরা জেনে নিই। ফাইবার অপটিক কেবলে ইউ আকারে বাঁকানো যায় না, অর্থাৎ ইউ টার্ন করা, একদম আমরা পেঁচিয়ে এভাবে সাথে সাথে বাঁকা করতে পারবো না, কাছাকাছি দূরত্বে বাঁকা করার সুযোগ নাই, কারণ এটা হচ্ছে কাচের তন্তু দ্বারা তৈরি, ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। সে কারণে এটা যদি কোনো কারণে বাঁকা করতে হয়, অনেক দূরত্ব থেকে পেঁচিয়ে নিয়ে আসতে হয়, কারণ খুব কাছাকাছি জায়গায় আমরা বাঁকা করে ভাঁজ করতে পারবো না। এটা একটা অসুবিধা। এটি অত্যন্ত ব্যয়বহুল, অন্যান্য কেবলগুলোর তুলনায় এটার দাম বেশি। তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ ও কারিগর জ্ঞান সম্পন্ন জনবল প্রয়োজন হয়। অন্যান্য কেবল যেরকম সহজে কম দক্ষতা সম্পন্ন লোক যে কোনোভাবে একবার দেখলে পারবে জয়েন করতে বা সংযোগ স্থাপন করতে, ফাইবার অপটিক কেবল কিন্তু তা না, কারণ এটার বিশেষ পদ্ধতিতে জোড়া লাগানো লাগে, কাঁচগুলা গলিয়ে, অর্থাৎ এটার বিশেষভাবে আলাদা মেশিনও প্রয়োজন হয়। সেই মেশিনে টেম্পারেচার প্রয়োগ করে, অর্থাৎ তার প্রযুক্তিগত দিকগুলো সেট আপ করা আছে, সেভাবে সিস্টেম্যাটিক ওয়েতে সংযোগ দিতে হয়, অর্থাৎ জোড়া লাগাতে হয়। এটা অত সহজ না, বা সহজ কারিগর যে কেউ করতে পারে না, এটার জন্য দক্ষতা লাগে, যোগ্যতা লাগে, অর্থাৎ এটা আগে থেকেই প্রশিক্ষিত কেউ হতে হবে, অর্থাৎ জনবল, দক্ষ জনবল ছাড়া বা এটার উপরে যারা প্রশিক্ষণপ্রাপ্ত সে ছাড়া অন্য কেউ এটা জোড়া লাগাতে পারবে না, তাহলে এটা একটা অসুবিধা। তারপর ফাইবারের প্রকারভেদ আছে, স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার এবং মনোমাইড ফাইবার, এই প্রকারভেদগুলো আমরা আরেকটু জেনে নেব বা পড়ে নেব। আমরা আজকে সংক্ষেপে এই হাইলাইটেড অংশগুলো আলোচনা করছি, যাতে করে তোমরা ঘরে বসে একটু পড়া চালিয়ে যেতে পারো। দেখো, তিনটা কেবলের মধ্যে আমরা যেই তিনটা কেবল নিয়ে আলোচনা করলাম, সেগুলোর মধ্যে পার্থক্য এক নজরে আমরা দেখে নেই। টু স্টেট পেয়ার কেবলে 10 মেগাবিট পার সেকেন্ড থেকে 1 গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যায়, অর্থাৎ ব্যান্ডউইথ এতটুকু পর্যন্ত। কোয়াক্সিয়াল কেবলে 10 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যায়। আর ফাইবার অপটিক কেবলে 10 মেগাবিট পার সেকেন্ড থেকে 10 গিগাবিট পার সেকেন্ড, অর্থাৎ 10 MBPS থেকে 10 GBPS আমরা জানি। মেগাবিট গিগাবিট নিয়ে আলোচনা করেছি আমরা যখন ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে 10 মেগাবিট থেকে 10 গিগাবিট, অর্থাৎ 10 MB থেকে 10 GB পর্যন্ত ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। তাহলে উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন ফাইবার যে কোনো কানেকশনে আমরা ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করে থাকি। সর্বোচ্চ কেবলের দৈর্ঘ্য, টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে সর্বোচ্চ 100 মিটার দূরত্ব পর্যন্ত, কোয়াক্সিয়াল কেবল 200 থেকে 500 মিটার পর্যন্ত দূরত্ব, আর ফাইবার অপটিক 2 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এটা হচ্ছে ওগুলো হচ্ছে 100 মিটার এবং 200 থেকে 500 মিটার কোয়াক্সিয়াল, আর ফাইবার অপটিকে বলছে 2 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বে নিয়ে যাওয়া সম্ভব এই কেবলের মাধ্যমে ডেটা নিরবচ্ছিন্নভাবে। তারপর টুইস্টেড পেয়ার কেবলের নিরাপত্তা দুর্বল, কোয়াক্সিয়াল কেবলেরও নিরাপত্তা দুর্বল,
আর ফাইবার অপটিক কেবলের নিরাপত্তা অতি উচ্চ। তারপর ব্যাকবোন হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল 360 ডিগ্রি পার ফিট, অর্থাৎ বাঁকানোর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 1 ফিটের মধ্যে বাঁকানো সম্ভব। কোয়াক্সিয়াল কেবল 360 ডিগ্রি মানে পুরোপুরি একদম অপোজিট পেঁচানো যায়। আর ফাইবার অপটিক কেবলটা 30 ডিগ্রি পার ফুট, অর্থাৎ এক ফুট সীমার মধ্যে সর্বোচ্চ 30 ডিগ্রি অ্যাঙ্গেল করা যাবে তাকে, এর বেশি অ্যাঙ্গেল করলে ভেঙে যাবে বা ফেটে যাবে। তারপর ইন্টারফারেন্স রেটিং ফাইবার টুইস্টেড পেয়ার কেবলে খুবই দুর্বল, কোয়াক্সিয়াল কেবলে টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অপেক্ষাকৃত ভালো, তারপরে ফাইবার অপটিকের তুলনায় দুর্বল। আর ফাইবার অপটিক কেবলে হচ্ছে ইন্টারফারেন্স রেটিং খুবই ভালো। তারপরে খরচ, টুইস্টেড পেয়ার কেবল একদম সস্তা, কোয়াক্সিয়াল কেবলটা টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে কিছুটা দামি, আর ফাইবার অপটিক কেবলটা সবচেয়ে বেশি দামি, যেহেতু এটার উচ্চ ব্যান্ডউইথ এবং তার উপযোগিতা কার্যকারিতা সব কিছুর কারণে এটা ব্যয়বহুল, দাম বেশি হয়ে থাকে। স্বাভাবিকভাবে আমরা সুবিধা বেশি পেতে হলে দাম বেশি ব্যয় করতেই হবে। তারপর হচ্ছে আমরা এতক্ষণ কেবল মাধ্যমগুলো নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ যে কেবলের মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফার করতে থাকি। আমরা প্রধানত 3 ধরনের কেবল পাচ্ছি, এইগুলো নিয়ে আলোচনা করলাম। তারপর হচ্ছে তারবিহীন মাধ্যম, অর্থাৎ ওয়্যারলেস মাধ্যম, কেবল ছাড়া যে মাধ্যম আমরা ডেটা ট্রান্সফার করে থাকি সেগুলো হচ্ছে তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম। এর মাধ্যমে রেডিও ওয়েভ বা সিগন্যাল ব্যবহার করে। তারপর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আমাদের একটা হিসাব আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখে নেব ফিজিক্যাল ক্লাসগুলোতে ডিটেলসে। এগুলোর ফিজিক্সের বিভিন্ন অঙ্ক আছে, অঙ্কের মতো আছে ছোটোখাটো, ভয় পাওয়ার কিছু নাই, খুব সহজ, এগুলো এত কঠিন না। তারপর হচ্ছে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ, যেগুলোর মাধ্যমে আমরা ওয়্যারলেস মাধ্যম অর্থাৎ তারবিহীন মাধ্যমে সিগন্যাল বা ডেটাগুলো প্রেরণ করে থাকি। আমরা এখানে বলে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। তাহলে রেডিও ওয়েভ কি, সংক্ষেপে যদি প্রশ্ন আসে এটা বলবো। 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয়ে থাকে রেডিও ওয়েভ। যদিও কার্যত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের রেডিও ওয়েভ ব্যবহার দেখা যায়, অর্থাৎ এটার সীমা আছে 300 গিগাহার্টজ পর্যন্ত, কিন্তু সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত এটা ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ এই সীমার মধ্যে আমরা ব্যবহার করে থাকি। ওয়্যারলেসের মাধ্যমে আমরা ওয়াইফাই কানেকশন করে থাকি, তারপরে আমরা ডিশ কেবলের স্যাটেলাইট কানেকশন, বিভিন্ন কানেকশন ব্যবহার করে থাকি। এগুলা বিভিন্ন জিনিস সম্প্রচার করতে আমরা সিগন্যালগুলো ব্যবহার করে থাকি। মাইক্রোওয়েভ সিগন্যাল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ মাইক্রোওয়েভ নামে পরিচিত। আগে দেখেছি আমরা বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ, আর এখন বলছি মাইক্রোওয়েভ। হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। এই হিসাবগুলো মনে রাখতে হবে, অবজেক্টিভে চলে আসে অনেক সময় যে বেতার তরঙ্গের সীমা কত, তখন বলতে হবে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত এটা বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। আর মাইক্রোওয়েভ হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। তাহলে এর মধ্যে আবার আমরা বিভিন্ন মাইক্রোওয়েভের টেরেস্ট্রিয়াল বা মাইক্রোওয়েভ আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ, এগুলোর মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। মাইক্রোওয়েভ টেরেস্ট্রিয়াল এ ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়, এতে মেগাহার্টজ রেঞ্জের ফ্রিকোয়েন্সি সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় থাকে, অর্থাৎ মেগাহার্টজ রেঞ্জের নিচের সীমাটা, খুব ঊর্ধ্ব সীমা ব্যবহার করা হয় না। ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টিরেখায় যোগাযোগ করে থাকে এবং সিগন্যাল কোনো ক্রমে মধ্যবর্তী কোনো বাধা, যেমন উচ্চ ভবন, পাহাড়